আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ ৯ সেপ্টেম্বর ২০২৫। দুনিয়ার সবচেয়ে বড় বড় খবরের কাগজ আর পোর্টাল থেকে বাছাই করা কিছু বড় খবর আপনাদের সামনে রাখব, যেগুলো আজ শিরোনামে ছিল। আজকের ভিডিওতে আপনি দেখবেন, গাজায় ৪ ইসরায়েলি সৈন্য খতম, দাবি অনুযায়ী ট্যাঙ্কের উপর উঠে ফিলিস্তিনি লড়াকু বিস্ফোরণ ঘটায়। গাজায় হতে পারে যুদ্ধবিরতি, ইসরায়েলের পর হামাস মেনে নিল আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব। ট্রাম্প বললেন, গাজা ডিল খুব শিগগিরই হতে পারে। ইরান আবারও হামলা চালাতে পারে, ইসরায়েলে ইরানি মিসাইল নিয়ে আতঙ্ক বেড়েছে। ইয়েমেনের হুতিরা ফের ড্রোন ছুড়েছে, বিমানবন্দরের পাশে দ্বিতীয় দিনও আঘাতের ছবি এসেছে। ইয়েমেনি ড্রোন পৌঁছে গেছে ইসরায়েলের পারমাণবিক শহর ডিমোনাতেও। এবং জেরুজালেমে ফিলিস্তিনিদের বড় আক্রমণ, এখন পর্যন্ত ৬ ইসরায়েলি নিহত, ২০ জনের বেশি আহত। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। অনেক গুরুত্বপূর্ণ খবর পুরো ভিডিও জুড়েই রয়েছে। প্রথমত শুরু করছি একটি বড় খবর দিয়ে। ইসরায়েলের জন্য এক খারাপ খবর এসেছে গাজা থেকে। সেখানে জাবালিয়া এলাকায় একটি ট্যাঙ্ক উড়িয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার দাবিও করা হয়েছে। কুস নিউজ নেটওয়ার্কের খবর অনুযায়ী গাজার উত্তরাঞ্চল জাবালিয়ায় ইসরায়েলি একটি ট্যাঙ্কে বড় ধরনের ক্ষতি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ট্যাঙ্কের উপর বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা করা হয়। এতে ইসরায়েলের আর্ম কোরের ৪ জন সৈন্য নিহত হয়, এমনটাই দাবি। গাজার যুদ্ধক্ষেত্রে একসাথে ৪ সৈন্য নিহত হওয়া ইসরায়েলের জন্য বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে, কারণ সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি ট্যাঙ্ক আর সাজোয়া গাড়ির উপর টানা হামলা বেড়েই চলেছে। গাজার মাটি যেন ইসরায়েলি ট্যাঙ্কের জন্য কবরস্থানে পরিণত হচ্ছে। কুদস নিউজ নেটওয়ার্ক ছাড়াও কিছু বড় এক্স হ্যান্ডেলেও খবর দিয়েছে। তাদের দাবি একটু আলাদা। গাজায় এক ফিলিস্তিনি লড়াকু সরাসরি ইসরায়েলি ট্যাঙ্কের উপর উঠে বিস্ফোরক ডিভাইস ছুড়ে মারে। এরপর ঘটে ভয়াবহ বিস্ফোরণ, ট্যাঙ্ক ধ্বংস হয় এবং ভেতরে থাকা ৪ ইসরায়েলি সৈন্য নিহত হয়। দুটো খবর একই, তবে ডিটেলস পার্থক্য। একটিতে বলা হয় বিস্ফোরক ট্যাঙ্কের উপর থেকে ছোড়া হয়েছে, আরেকটিতে বলা হয় ট্যাঙ্কের উপর উঠে লড়াকু বিস্ফোরণ ঘটিয়েছে আর ৪ জন সৈন্য মারা গেল, এমনটাই দাবি। চলুন পরের খবরে যাই। গাজায় বড় এক পরিবর্তন হতে পারে, ধ্বংসযজ্ঞ বন্ধ হতে পারে। হামাস আমেরিকার সিজফায়ার প্রপোজালকে স্বাগত জানিয়েছে, যার পর আশা করা হচ্ছে গাজায় যুদ্ধবিরতির পথ সহজ হতে পারে, যুদ্ধ থেমে যেতে পারে। ফিলিস্তিনি গ্রুপ হামাস ঘোষণা করেছে যে তারা আমেরিকার পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন সিজফায়ার প্রস্তাব পেয়েছে এবং তারা সঙ্গে সঙ্গেই আলোচনার টেবিলে বসতে প্রস্তুত। হামাস বলেছে, আমরা বসতে রাজি, আলোচনা করতে রাজি। আমরা এমন সব পদক্ষেপকে স্বাগত জানাই যা গাজার মানুষের উপর চলমান জুলুম বন্ধের চেষ্টা করে। তবে শর্ত হল, ইসরায়েলি সেনা পুরোপুরি গাজা থেকে সরে যাবে এবং যুদ্ধ একেবারে শেষ করতে হবে। আমার মনে হয় এখানে জটিলতা তৈরি হবে, কারণ সেনারা পুরোপুরি সরে যাবে না, কারণ ট্রাম্পের প্রপোজালে বলা আছে কিছু সেনা গাজার ভেতরেই থেকে যাবে। এই মুহূর্তে হামাস কি বলেছে সেটা শুনুন। হামাস বলেছে তারা বন্দি বিনিময় নিয়েও আলোচনায় বসতে রাজি। এছাড়া তারা প্রস্তাব দিয়েছে গাজার প্রশাসন চালানোর জন্য একটি স্বাধীন ফিলিস্তিনি কমিটি গঠন করা হোক এবং ইসরায়েলকে এ ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে যাতে আগের মতো চুক্তি ভঙ্গ না হয়। মনে রাখবেন বন্ধুরা, হামাস গত মাসের 18 আগস্ট মিশর ও কাতারের মধ্যস্থতায় আমেরিকান ভয়েসটি বিটকফের প্ল্যান মেনে নিয়েছিল, কিন্তু ইসরায়েল কোনো সাড়া দেয়নি এবং হত্যাযজ্ঞ চলতেই থেকেছে। মনে রাখবেন, কাল থেকে সিজফায়ারের বিষয়ে সরাসরি ডোনাল্ড ট্রাম্প নিজে কথা বলছেন, স্টিভ বিটকফ নয়। তাই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে তার দেওয়া প্রস্তাব ইসরায়েল মেনে নিয়েছে, কিন্তু নেতানিয়াহুর দফতর এখনও বলছে তারা এখনও এই প্রস্তাব নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছে, বিবেচনা করছে। অর্থাৎ ট্রাম্প যেমন দাবি করেছেন তেমন কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। আসল সমস্যা এখানেই যে হামাস পুরো প্যাকেজ ডিলের জন্য প্রস্তুত, কিন্তু নেতানিয়াহু বারবার অসম্পূর্ণ বন্দোবস্ত চাপিয়ে দিতে চাইছে, যাতে প্রতিটি ধাপে নতুন নতুন শর্ত আরোপ করা যায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল রাজি আছে, হামাসও বলছে আমরা স্বাগত জানাই। এখন বিষয়টা একটু এগিয়ে গেছে, কারণ সরাসরি ডোনাল্ড ট্রাম্পই বলছেন। তাহলে কি যুদ্ধবিরতি হতে যাচ্ছে? আরও 2 দিন অপেক্ষা করুন, বুঝে যাবেন। এখন নেতানিয়াহু কি করে সেটাই দেখার বিষয়। এবার আমেরিকার প্রেসিডেন্টের খবর শুনুন। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন গাজা ডিল খুব শিগগিরই হতে পারে। গত রবিবার ওয়াশিংটনে ফেরার পথেই ফ্লাইটেই ট্রাম্প বলেছেন তিনি গাজার এ বিষয় নিয়ে কাজ করছেন। তিনি বলেছেন, আমরা একটি সমাধান খুঁজছি যা খুব ভালো হতে পারে, খুব শিগগিরই আপনারাও শুনবেন। রিপোর্টারদের তিনি বলেন, চেষ্টা হচ্ছে যুদ্ধ শেষ হোক এবং বন্দীরা ফিরে আসুক। কিন্তু বন্ধুরা, এই বক্তব্যের কয়েক ঘন্টা আগেই হুমকির সুরে ট্রাম্প বলেছিলেন, ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে, এখন সময় হামাসের মানার। এটা আমার শেষ সতর্কবার্তা, এরপর আর কোনো ওয়ার্নিং দেওয়া হবে না। এই মুহূর্তে হামাস ট্রাম্পের নতুন প্রপোজাল মেনে নিয়েছে, এখন সিদ্ধান্তের পালা নেতানিয়াহুর। প্রশ্ন হল, নেতানিয়াহুকে ট্রাম্পের কথাকে অগ্রাহ্য করতে পারবেন? এদিকে ইসরায়েলের নতুন এক আতঙ্ক শুরু হয়ে গেছে। আতঙ্কের কারণ ইরানের মিসাইল। এটাই ইসরায়েলের ভয়, কারণ গাজায় চলমান হামলার মধ্যেই ইসরায়েলের ভেতরে ইরানের নতুন মিসাইল আক্রমণের আশঙ্কা বেড়ে গেছে। ইসরায়েলি ডিফেন্স ও সিকিউরিটি ফোরামের সিইও এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ইয়ারন বুসিলা বলেছেন,
ইরান কখনো চুপচাপ বসে থাকবে না, বরং তার আইডিওলজি হলো সে এই গাজার যুদ্ধে অংশ নেবে। বুসিলের মতে ইরান ইহুদি স্থাপনা, বিদেশে ইসরায়েলি টার্গেট এবং ইয়েমেনের হুতিদের মাধ্যমে হামলা চালাতে পারে। তিনি আরও বলেছেন, ইসরায়েল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের ক্ষতি করেছে, কিন্তু ইরানের মিসাইল ক্ষমতা এখনও টিকে আছে। তার কথায় আমাদের আরও শক্তভাবে ইরানের মিসাইল প্রোগ্রাম এবং তাদের প্রক্সি নেটওয়ার্ককে ধ্বংস করতে হবে। প্রক্সি নেটওয়ার্ক মানে হলো হামাস, হুতি, হিজবুল্লাহ এবং অন্যরা। অর্থাৎ ইরান থেকে আসা হুমকি এখনও শেষ হয়নি, আর ইসরায়েলকে প্রতি মুহূর্তে নতুন মিসাইল হামলার ভয় তারা করছে। এই খবরগুলো ছাপা হচ্ছে বিভিন্ন সংবাদপত্রে। এবার আসি ইয়েমেনের হুতিদের তাজা হামলার খবরের দিকে, যা ঘটেছে গতকাল দুপুরে। একটি ইয়েমেনি ড্রোন ডিমোনায় মরুভূমি অঞ্চলে প্রবেশ করে। ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম সেটিকে আটকানোর চেষ্টা করে। আপনি নিচ থেকে যে মিসাইল উঠতে দেখছেন, এটাই আসলে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। সেটা হোক অ্যারো বা আয়রন ডোম। এই সিস্টেম থেকেই ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয় এবং লক্ষ্য করা হয় হুতিদের ড্রোনকে, যেটি যাচ্ছিল ডিমোনার দিকে। আর এই ডিমোনাতে রয়েছে ইসরায়েলের নিউক্লিয়ার ফ্যাসিলিটি, যেখানে বহু পারমাণবিক বোমা মজুদ আছে বলে দাবি করা হয়। এই শহরের আকাশে প্রবেশ করেছিল এই ড্রোনটি, নেগেভ মরুভূমিতে পৌঁছেছিল। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম সেটিকে আটকানোর চেষ্টা করেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ড্রোন শেষ পর্যন্ত ইন্টারসেপ্টও হয়েছে। আইডিএফ সেটিকে ভূপাতিত করেছে, এটাই খবর। ইসরায়েলের সংবাদ প্রকাশক চেরিল একটি মানচিত্র দেখিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে টিমনা পার্ক, এক পাশে ইসরায়েলের ইজিপ্ট সীমান্ত, অন্য পাশে ইসরায়েল জর্ডান সীমান্ত, পাশে গাজা ইজিপ্টের দিকে রয়েছে। এভাবে পুরো ইসরায়েলের মানচিত্র তুলে ধরা হয়েছে। এরপর ভিডিও দেখানো হয় ইন্টারসেপশনের, যেখানে ইন্টারসেপ্টর মিসাইল উঠছে। এছাড়া আরেক জায়গার কথা বলা হয়েছে, রামন এয়ারপোর্টের পাশের একটি এলাকা, যেখানে আরেকটি ড্রোন গিয়ে আঘাত হানে। কেন আঘাত করল? কারণ এবার এয়ার ডিফেন্স সেটিকে আটকাতে ব্যর্থ হয়। এটি সে রামন এয়ারপোর্টের পাশের এলাকা, যেখানে গতকাল ইয়েমেনের হুতিদের একটি ড্রোন তাণ্ডব চালায়। চেরিল লিখেছেন, দুটি আরও হুতি ড্রোন ইয়েমেন থেকে এবং আবারও রামন এয়ারপোর্টের দিকে ছোড়া হয়েছিল। একটি ইন্টারসেপ্ট হয়, কিন্তু অপরটি এয়ারপোর্টের বাইরে গিয়ে আঘাত করে, তবে কোনো হতাহত হয়নি। অর্থাৎ ডিমোনার ঘটনাটি তো আপনাদের আগেই বলেছে। তারপর আরও দুটি ড্রোন ছোড়া হয়েছে। এর একটি লক্ষ্য ছিল ইলাত, অন্যটি রামন এয়ারপোর্ট। মোট 3টি ড্রোন ছোড়া হয়েছে ইয়েমেনের হুতিদের পক্ষ থেকে। এর মধ্যে একটি ড্রোন ইলাতের দিকে যাচ্ছিল এবং আরেকটি রামন এয়ারপোর্টের দিকে। ইলাতের দিকে যাওয়া ড্রোনটি ইন্টারসেপ্ট করা হয়েছে, কিন্তু অপরটি এয়ারপোর্টের একেবারে বাইরে গিয়ে আঘাত হানে, তবে কোনো হতাহত হয়নি, কেউ জখম হয়নি। এবার আসি জেরুজালেমের খবরে। জেরুজালেমে একটি বড় হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 6 জন, আহত হয়েছেন 21 জন। সব নিহতই ইসরায়েলি, এবং নিহতদের মধ্যে 3 জন ছিলেন রাব্বি, অর্থাৎ ধর্মীয় ইহুদি নেতা। তথ্য অনুযায়ী এরা ওয়েস্ট ব্যাংক থেকে এসেছিল। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনিরা জেরুজালেমের আল কুদস শহরে একটি বাসে ফায়ারিং চালায়। হামলার পর আতঙ্কের তীব্র ভিড় ও হুড়োহুড়ি শুরু হয়। যখন প্রথম সাহায্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়, তারা দেখেন অনেক মানুষ অচেতন হয়ে পড়ে আছে। অর্থাৎ আতঙ্ক ও শোকে বহু মানুষ অজ্ঞান হয়ে গিয়েছিল। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে মোট 6 জন নিহত, 21 জন আহত। এটি নিঃসন্দেহে একটি বড় ঘটনা। এই মুহূর্তে জেরুজালেমে লকডাউনের মতো পরিস্থিতি, সবকিছু বন্ধ। বড় ধরনের অ্যাকশন হতে পারে ওয়েস্ট ব্যাংকের ফিলিস্তিনি এলাকাগুলোতে। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সেই অ্যাটাক সিনে দেখা গেছে, অর্থাৎ যেখানে হামলাটা হয়েছিল সেখানে নেতানিয়াহুর উপস্থিতি দেখা যায়। যে ছবিটিতে দেখা যাচ্ছে তার পেছনে রয়েছে সেই বাস যার গায়ে গুলির চিহ্ন স্পষ্ট। এই বাসেও গুলি চালানো হয়েছিল। নেতানিয়াহু একটি ব্যাগ হাতে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, আমরা এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি ফ্রন্টে তীব্র যুদ্ধ লড়ছি। আমরা এই পরিবেশে আছি এবং যারা এই আক্রমণের পেছনে আছে তাদের কাউকে ছাড়া হবে না। সবার কাছ থেকেই প্রতিশোধ নেওয়া হবে। আমরা বহু ফ্রন্টে যুদ্ধ করছি এবং প্রতিটি ফ্রন্টেই আমরা জয়ী হব। এদিকে হামাস বা ফিলিস্তিনি ইসলামিক জিহাদের মতো প্রতিরোধ আন্দোলনের সঙ্গে এ হামলার যোগসূত্র নেতানিয়াহুর সরকার স্বীকার করছে না। বরং বলা হচ্ছে ওয়েস্ট ব্যাংকে ঘরবাড়ি ভাঙা, জমি দখল করা, নতুন সেটেলমেন্ট বানানো এবং ওয়েস্ট ব্যাংকের অর্থনীতি ও সাধারণ জীবনে ভয়াবহ অবস্থা তৈরির ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিশোধে সাধারণ কিছু মানুষ এ হামলা করেছে। কিন্তু প্রশ্ন হলো, হামলাকারীরা সত্যি কি সাধারণ মানুষ ছিল, নাকি প্রতিরোধ আন্দোলনের সঙ্গেই যুক্ত ছিল? এখন তার তদন্ত বাকি। এদিকে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে আলোচনার ব্যবস্থা করে সম্পর্ক স্বাভাবিক করতে আমেরিকা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, খুব শিগগিরই ইসরায়েল ও সিরিয়ার মন্ত্রীরা একটি বৈঠক করবেন, যা মার্কিন যুক্তরাষ্ট্র স্পন্সর করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে সঠিক তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।